পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে, কিন্তু সরকার বলছে বেকারত্বের সংখ্যা কমছে। 2024 সালে 18 সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল আছে যেখানে পরিষ্কার লেখা থাকে পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা কমছে, বাড়ছে বিনা বেতনের কর্মীর সংখ্যা। মানে এই কথাটা একটু সিম্পলিফাই করে দেখুন, বিনা বেতনের কর্মীর সংখ্যা বাড়ছে কিন্তু বেকারত্বের সংখ্যা কমছে। মানে আপনি কাজ করছেন, আপনি পয়সা পাচ্ছেন না, সরকার বলছে আপনি এমপ্লয়েড। এই কথার কোনো লজিক আছে? বার্ষিক কর্মী বল সমীক্ষা বা পিরিয়ডিক লেবার ফোর্স 2023-24 তাদের একটা পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 45% মানুষ যারা স্বনির্ভর কিংবা কোনো ব্যবসা বা কারখানা চালায়, 20.4% মানুষ যারা বেতনভুক্ত কর্মীর তালিকায় আসে। 2 বছর আগে মানে 2021-22 পরিসংখ্যানে ছিল 21.8% মানুষ যারা বেতনভুক্ত কর্মীর তালিকায় ছিল। সুতরাং দিনের পর দিন বেতনভুক্ত কর্মীর সংখ্যা কিন্তু কমছে। আপনি দেখুন না, 2021-22 যেটা 21.8% ছিল সেটা 2023-24 20.4% হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকেই বলে দিতে পারি যে বেকারত্বের সংখ্যা বাড়ছে। আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। মারা হয়েছেন। এবারও কিন্তু হুগলিতে 2টি জুট মিলে তালা ঝুলেছে এমনটাই জানা যাচ্ছে। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। সরকারের ভাষায় কোনো মানুষ কাজ করছে মানে সে এমপ্লয়েড। হয়তো ছেলেটা তার বাবার ব্যবসাতে কাজ করছে বিনা বেতনে, কিংবা বাড়ির চাষবাস করছে, সরকারের ভাষায় সে এমপ্লয়েড। এটা আমাদের রাজ্যের অযোগ্য সরকার কনসিডার করেছে। একটা ছেলে যে তার বাবার সঙ্গে দিনমজুরের কাজ করছে কিংবা মাঠে চাষবাস করছে, সে কি চায় ওরকম একটা জীবন, নাকি তাকে পরিস্থিতি বানিয়ে দিয়েছে? দেখুন, এখানে সরকার কিন্তু অনেকটাই দায়ী। আজকের দিনে আনএমপ্লয়মেন্টের জন্য সরকার ভীষণভাবে দায়ী। পশ্চিমবঙ্গে এই অযোগ্য সরকার আনএমপ্লয়মেন্টের উপরে কোনোদিন স্টেপ নেবেও না, এতদিনে নেয়নি, আগামী দিনে নেবেও না। তাই আমরা সরকারের কথাকে সাইডে রেখে নিজেদের মতো করে প্রবলেমকে ফাইন্ড করব এবং তার সলিউশন খোঁজার চেষ্টা করব। দেখুন, সাধারণত আনএমপ্লয়মেন্টের প্রধান কারণগুলি কি কি হয়? ইকোনমিক্যাল গ্রোথ রাজ্যের হচ্ছে না, তখন আনএমপ্লয়মেন্ট বাড়বে। টেকনোলজিক্যাল চেঞ্জেস চলে আসছে, তখন আনএমপ্লয়মেন্ট বাড়বে। ল্যাক অফ এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম ঠিকঠাক নেই, সেখানেও আনএমপ্লয়মেন্ট বাড়বে। সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। পপুলেশন বাড়লে সেখানে আনএমপ্লয়মেন্ট বাড়বে। দেখুন, টেকনোলজিক্যাল চেঞ্জেসের কথা যদি বলি, জ্যোতি বসুর সময়ে যদি সহজেই কম্পিউটারকে অ্যাকসেপ্ট করতো পশ্চিমবঙ্গ, তাহলে হয়তো আজকের দিনে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার আইটি হাব হয়ে যেত, কিন্তু তখন তিনি করেননি। তার ফলস্বরূপ আমরা কিন্তু একটা বড় আনএমপ্লয়মেন্টের শিকার হয়েছি। আর ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের কথা নাই বা বললাম, তার উপরে অলরেডি আমি একটা 4-5 মিনিটের ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। উপরে আই বাটন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান না আসার পেছনে একটা বড় কারণ হচ্ছে এখানে বৃহৎ আয়তন যেসব শিল্প সেগুলো খুবই কম। দেখুন, নতুন শিল্প, বৃহৎ আয়তন শিল্প এখানে কিন্তু আসছে না। না আসার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। এখানে নোংরা রাজনীতি চলে, এখানে ট্যাক্সের জটিলতা আছে, পেপার ওয়ার্ক প্রচুর করতে হয়। এ সমস্ত কারণে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কিন্তু ইনভেস্ট করতে চায় না। আপনি অনেক কনফারেন্সে শুনে থাকবেন যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতির ওপরে ইন্ডাস্ট্রিয়ালাইজরা আঙুল উঠিয়েছে। 1940-এর দিকে সারা ভারতবর্ষের মানুষ কলকাতাতে আসতো নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু আজকের দিনে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে নিজেদের ভবিষ্যৎ বানানোর জন্য। গুজরাট, মহারাষ্ট্র। 1940-এর সময় জুট প্রসেসিং, টি ট্রেডিং, শিপ বিল্ডিং, ফার্মাসিউটিক্যাল, এরকম নানান বড় বড় কোম্পানি পশ্চিমবঙ্গে কিন্তু সেট আপ করেছিল। তাই সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের হালচাল সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু আজকের দিনে নতুন শিল্প তো হচ্ছেই না, আর পুরনোগুলোতে নিয়োগ না হওয়ার মতোই। বেসরকারি সংস্থাগুলোতে আজকের দিনে কাজ পাওয়াও মুশকিল হয়ে গেছে। আর যদি সরকারি সংস্থার কথা বলেন, তাহলে কখনো তো এক্সামই হয় না, এক্সাম হয়তো রেজাল্ট আসে না, রেজাল্ট হয়তো সিলেকশন হয় না, ইন্টারভিউ হয় না, তারপর তো ইন্টারভিউ টেবিলে মোটা অঙ্কের টাকারও গল্প চলে।
সে এক নানান জটিল সমস্যা। তো সরকারি চাকরিরও অবস্থা খারাপ, সাথে সাথে কিন্তু বেসরকারি চাকরিরও অবস্থা দিনের পর দিন পশ্চিমবঙ্গে খারাপ হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না বললেই চলে, বড় বড় বৃহৎ আয়তন যে সমস্ত শিল্পগুলো সেগুলো আসছে না বললেই চলে। তাই হয়তো আমার আপনার মতো আজকের দিনে ইয়াং ছেলেরা চাষবাস কিংবা দিনমজুরের কাজ বেছে নিতে চাইছে, যারা কোয়ালিফাইড, পড়াশুনো করেছে, কিন্তু চাষবাসের কাজ বেছে নিতে হচ্ছে। আচ্ছা, একটি সঠিক চাকরির জন্য কি কি দরকার? আমার মনে হয় এডুকেশন আর স্কিলড। আপনাকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনার কাছে স্কিলড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি একটা চাকরি করতে পারবেন। যদি আপনি একজন স্টুডেন্টস হন তাহলে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করুন আর নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করুন। যারা আমাদের মতো 18 বছরের ঊর্ধ্বে, যাদের বয়সটা 18 বছর পেরিয়ে গেছে, তারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না। বাড়ির মানুষের উপরে ডিপেন্ডেন্সি কমান, নিজের মতো করে কিছু না কিছু করুন, নিজের হাত খরচ চালানোর জন্য কিছু না কিছু চেষ্টা করুন। আপনি যদি কলেজ পাস আউট হয়ে থাকেন সেখানে আপনি ইন্টার্নশিপ করতে পারেন, আপনি যদি কলেজ পাস আউট হয়ে থাকেন সেখানে আপনি টিউশন সার্ভিসেস দিতে পারেন, আপনি ছোট ছোট অনেক কাজই করতে পারেন, কিন্তু খালি বসে থাকবেন না। আপনি চাইলে 2-5 হাজার 10 হাজার টাকা খরচ করে রাস্তার পাশে একটা স্টল দিতে পারেন, একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন। দেখুন, সত্যি কথা বলতে কি, একটা গ্র্যাজুয়েট ছেলে কিংবা একটা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে, তারা রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো কিছু বিক্রি করবে বা কোনো কিছু ছোট ব্যবসা বা স্টল চালাবে, এটা ঠিক মানায় না। আর মানায় না কেন বলছি, যে মন থেকে কেউই চায় না রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করবে, রাস্তার পাশে দাঁড়িয়ে ফল বিক্রি করবে, এটা কেউই চায় না। কিন্তু মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়, শুরু আপনাকে করতেই হবে। জিরো থেকে হিরো হওয়ার যে সফর, সেটা আপনাকে পাড়ি দিতেই হবে। যদি আনএমপ্লয়মেন্টের গ্রাফটা আপনি দেখেন, তাহলে শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু বেশি আনএমপ্লয়মেন্টের শিকার। আপনার বাড়ির পাশে কেউ যে মাধ্যমিক পাস করেছে কিংবা করেইনি, দেখবেন সে কিন্তু আনএমপ্লয়েড নয়, সে কোথাও না কোথাও গিয়ে কাজ করছে এবং রোজগার করছে। 10,000, 8,000, 15,000, 20,000-এর কোনো না কোনো দিনমজুরের কাজ হোক কিংবা কোনো না কোনো কাজ করছে। কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা যারা কোয়ালিটি জবের আশায় কিন্তু বেকারত্বের সম্মুখীন হচ্ছে। তো খালি না বসে থেকে কোনো না কোনো কিছু করা অনেক গুণেই ভালো। হতে পারে আমরা আজকে বটম থেকে শুরু করছি, কিন্তু একদিন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও আমরা একদিন টপ লেভেলে যাব। আর আপনাদের জন্য একটা কথা বলবো, নিজের কোনো কিছু শুরু করা সব থেকেই ভালো। আজকের দিনে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এখানকার টক্সিক ওয়ার্ক কালচার আপনাকে ফ্যাক্টরির ভেতরে খুব ভালোভাবে কাজ করতে দেবে না। আপনি যদি কোথাও চাকরি পেয়ে যান, সেখানকার যে টক্সিক ওয়ার্ক কালচার আপনার হাত পা বেঁধে দেবে, কাজে আপনার মন আসবে না, আপনার এফিসিয়েন্সি দিনের পর দিন কমতে থাকবে। আপনারা যদি ইন্ডিয়া কিংবা পশ্চিমবঙ্গের টক্সিক ওয়ার্ক কালচারের উপরে কোনো ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন।